নমস্কার। খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনাদের কাছে প্রথম অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিওর বক্তব্যটা সবার কাছে পৌঁছুক, এটা আমরা চাইছি। গুড জার্নালিজমকে উৎসাহিত করতে আপনাদের এই সহযোগিতাটুকু আমরা চাইছি। বন্ধুরা, জানেন যে এবার জাতীয় রাজনীতিতে অনেক পট পরিবর্তন ঘটে গেছে এবং আগামীকাল শপথ নেবেন, এনডিএ জোট মন্ত্রিসভা শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তো এই নির্বাচনের পর আজকে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে। এই নির্বাচনের পর ভারতীয় রাজনীতিতে কি পরিবর্তনটা ঘটেছে এটা নিয়ে আলোচনা করব আমি। এর আগে একটু আমি আজ থেকে 20 বছর বা 25 বছর আগে চলে যাচ্ছি। একটা সময় ছিল যখন কংগ্রেস একচ্ছত্র রাজত্ব করে গিয়েছে সারা দেশে। শুধুমাত্র 77 সালে কংগ্রেস পরাজিত হয়েছিল, জরুরি অবস্থা ইন্দিরা গান্ধী 3 বছর জনতা পার্টি শাসনে ছিল দেশ। তারপর আবার কংগ্রেস ক্ষমতায় আসে, বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন। ইন্দিরা গান্ধীকে 1984 সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। তারপর রাজীব গান্ধী ক্ষমতায় আসেন। রাজীব গান্ধী 413টি আসন নিয়ে একটা বিরাট ভয়ঙ্কর একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসেন। তারপর 1989 সালের নির্বাচনে কংগ্রেসের আসন কমে যায়, জনতা দল সরকার গঠন হয়। এই 1979 সালের পর থেকে কিন্তু ভারতীয় রাজনীতিতে একদলীয় শাসনতন্ত্রের একটা সাময়িক বিরতি ঘটে, কোয়ালিশন যুগের সূচনা হয়। ভিপি সিং মন্ত্রিসভা ছিল, ভিপি সিং মন্ত্রিসভাকে বাইরে থেকে সমর্থন করেছিল বিজেপি ও সিপিএম। সেটা ছিল 1989 সাল। 1991 সালেও ভিপি সিং মন্ত্রিসভা পতনের পর তারপর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আবার কংগ্রেস ক্ষমতায় আসে, কিন্তু কংগ্রেস পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি, অন্য দলের উপর তাকে নির্ভর করতে হয়েছিল। সেই সরকার তারপর 1996 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর থেকে কোয়ালিশন সরকার একটা রেওয়াজ হয়ে গিয়েছিল। আমরা 1991 সালে আমরা চন্দ্রশেখরের সরকার দেখেছি, 4 মাসের সরকার। এইচডি দেবগৌড়ার সরকার আমরা দেখেছি, এবং এছাড়া ভিপি সিংয়ের সরকার তো ছিলই। তারপর 96 সালে 96 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ক্ষমতায় আসে বিজেপি, এবং প্রথমে 13 দিনের একটা সরকার হয়, সেই সরকার আস্থা ভোটে হেরে যায়। এবং তখন থেকে কিন্তু কোয়ালিশনের যে জমানাটা শুরু হয়, এবং প্রধানমন্ত্রী বাজপেয়ী তারপর 1998 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বাজপেয়ী যে মন্ত্রিসভা গঠন করেন, সেটাও বিজেপি পুরো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এটাও একটা কোয়ালিশন সরকার ছিল। 2004 সালে কংগ্রেস আবার ক্ষমতায় আসে, কিন্তু কংগ্রেসেরও পুরো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, অন্য দলের সাহায্য নিয়ে কোয়ালিশন সরকার গঠন করতে হয়েছিল। 2009 সালে কংগ্রেস অনেক বেশি আসন পেয়েছিল, 265 আসন, কিন্তু পুরো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই কংগ্রেসকে অন্য দলের সহযোগিতা নিতে হয়েছিল। তারপর এলো 2014 সাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এককভাবে নিজেরা তো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলোই, আরো আসন নিয়ে প্রায় 305টি আসন নিয়ে সরকার গঠন করলো। বিজেপি পেয়েছিল 282টি আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা 272-এর চাইতে 10টা আসন বেশি। বলা যায় যে 1989 সালে 1985 সালের পর এই প্রথম 2014 সালে কোনো একটি দল নিজের ক্ষমতায় আসে, যদিও এনডিএ জোট ছিল, কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবং 2019 সালেও একই ধারা অব্যাহত থাকে। বিজেপি নিজেরাই 2019 সালের লোকসভা নির্বাচনে 303টি আসন পেয়েছিল, পুরো জোট মিলিয়ে 355টি আসন পেয়েছিল। তো কিন্তু এবার এই ধারাটার পরিবর্তন ঘটলো। এবার আবার 1990 বা 90-এর দশকের যে কোয়ালিশন জমানাটা আবার এসেছে। এখন তার মানে আজকে গত 4 জুন যে ফলাফল ঘোষিত হয়েছে, এরপর থেকে ভারতের রাজনীতিতে কোয়ালিশন জমানার আবার আবির্ভাব ঘটলো। ভারত এটা কতদিন থাকবে আমি বলতে পারবো না, কিন্তু অতীতের যদি আমরা স্মৃতি দেখি, তাহলে কমপক্ষে 10 বছর এই কোয়ালিশন জমানা থাকবে। তো কোয়ালিশন জমানা কেমন, এটা একটু আলোচনা করে নিই। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, দেবগৌড়া মাত্র 21 জন সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন, মাত্র 21 জন। চন্দ্রশেখর 24 জন সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। এটা হলো কোয়ালিশনের একটা দর কষাকষির ব্যাপার থাকে এবং তখন অনেকেই বলা হতো খিচুড়ি সরকার। আর এই কোয়ালিশনের মজা হলো যে একসময়
প্রধানমন্ত্রী একসময় অটল বিহারী বাজপেয়ী যে মন্ত্রিসভা গঠন করেছিলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কংগ্রেসের যে কোয়ালিশন সেটাতেও ছিলেন। আগে বলা হতো মমতা সমতা এগুলো কথা বলা হতো। তাই কংগ্রেস এবং বিজেপি দুদলেই একটা জোট ধর্ম করে এসেছে, কারণ সবাই বুঝে নিয়েছেন যে প্রবল সংখ্যাগরিষ্ঠতার দিন ভারতীয় রাজনীতিতে আর নেই। এবং নেই যে সেটা সত্য কথা, 2014 সাল পর্যন্ত কোনো দলই প্রবল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতে রাজত্ব করতে পারেনি। অর্থাৎ 1985 সাল থেকে শুরু করে 2021 বছর প্রায় এই সময়সীমায় কোনো 31 বছর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি, নিজের ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি। যাই হোক, এখন আবার সেই আগের জমানাটা ফিরে এলো। এবং আমি এটা বলতে চাইছি যে কোয়ালিশন সরকার হওয়ার পর দেখা গেছে একটা জিনিস, কোয়ালিশনকে অনেকেই দোষেন যে একটা শক্তপোক্ত সরকার দিতে পারে না কোয়ালিশন, একটা কিন্তু কথা আছে যে এটা একটা সুস্থির সরকার, শক্তিশালী সরকার কোয়ালিশন সরকার হতে পারে না। এটা যেমন সত্য, এটাও ঠিক একটা দলের প্রবল সংখ্যাগরিষ্ঠতাও কিন্তু সরকার একটা শক্তিশালী সরকার দেয়, কিন্তু সেই সরকার কতটুকু গণতান্ত্রিক হয় এবং জনমুখী হয় এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। 1985 সালে পোস্টাল বিল সহ রাজীব গান্ধী এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা গণতন্ত্রের পরিপন্থী ছিল বলে অনেকে মনে করেন। তবে এমন কিছু তিনি নেননি, প্রেসের ফ্রিডম কেড়ে নেওয়া এসব কিছু করেননি তিনি, বা বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকানো এসব কাজ করেননি। কিন্তু গত 10 বছরের যে একদলীয় যে একটা প্রবল সংখ্যাগরিষ্ঠ সরকার আমরা দেখলাম, তাতেও কিছু উন্নতি হয়েছে নিঃসন্দেহে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় গণতান্ত্রিক মূল্যবোধের অবনমন ঘটেছে। বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলেছিল, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছিল, এটা আমরা দেখেছি। তো সেই হিসাবে 4 জুনের যে ফলাফল সেটা একটা ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ, যে একদলীয় শাসনের যে একটা দাম্ভিকতা, এটা ভারতের মানুষ সহ্য করতে পারেন না। এটা অতীত প্রমাণিত হয়েছে, ইন্দিরা গান্ধীকে প্রত্যাখ্যান করেছিলেন, তারপর কংগ্রেসকে রাজীব গান্ধীকে প্রত্যাখ্যান করেছিলেন, তারপর এবার বিজেপিকে এবার প্রত্যাখ্যান করেছেন। এই জায়গায় যে বিজেপিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ভারতের জনগণ দেননি। এটা ঠিক, এনডিএ জোট নিয়ে বিজেপি সরকার গঠন করেছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন 3য়বারের জন্য, কিন্তু তিনি প্রথম দুবার যেভাবে শাসন করেছেন ঠিক সেইভাবে কিন্তু এখন আর পারবেন না। এটা একটা জোট ধর্মের বাধ্যবাধকতা, প্রাসঙ্গিকতা তার থেকে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিনই জোট সরকার পরিচালনা করেননি। তিনি যখনই কোনো সরকারের মাথায় বসেছেন, যে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ছিল। যে টানা 3বার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। তারপর 2014 সালে যখন তিনি দেশের প্রধানমন্ত্রী হন, তখনও বিজেপি পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। 2019 সালে আমরা দেখেছি বিজেপি পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। তাই এই অভিজ্ঞতা কিন্তু নরেন্দ্র মোদীর এই প্রথম, যে তিনি একটা কোয়ালিশন গভর্নমেন্টকে কিভাবে চালাবেন। আর যে দুইজন এখন সবচেয়ে বেশি, যে দুজনের উপর বেশি ভরসা করতে হচ্ছে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এরা কিন্তু একমাত্র নীতিশ কুমার বাদে এরা কিন্তু সবসময় একদিক থেকে আরেক দিকে যান, এটা বলা যায়। এখানে একটা কথা আমি বলে নিই, জোট ধর্ম কিন্তু প্রথম সঠিকভাবে পালন করতে পেরেছিলেন, এটা কংগ্রেসও পারেনি, এটা পেরেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেস অনেক চেষ্টা করেছিল, কিন্তু মাঝে মধ্যেই কংগ্রেসদের নিজেদের কারণে জোট ভেঙে গিয়েছে। কিন্তু অটল বিহারী বাজপেয়ী একটা সঠিক শক্তিশালী জোট গঠন করেছিলেন, যেটার নাম এনডিএ। তার সঙ্গে ছিলেন শিবসেনা ছিল, তার সঙ্গে ছিল জর্জ ফার্নান্ডেজের সমতা পার্টি, যেটা এখন নীতিশ কুমার চালাচ্ছেন, জেডিইউ ছিল, এরকম আকালি দল ছিল, এরকম 4-5টা দল, বিজু জনতা দল, এরকম 4-5টা দল ছিল তার সঙ্গে। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপির যে দীর্ঘদিনের পুরনো জোটসঙ্গীর সঙ্গে বিজেপির সম্পর্ক ছিন্ন হয়, কারণ বিজেপি জোটসঙ্গীদের দলে ভাঙন করাতে শুরু করে, যার ফলে আকালি দল প্রথমে বেরিয়ে যায়, তারপর শিবসেনা বেরিয়ে যায়, তারপর একসময় নীতিশ কুমারও বেরিয়ে যান, আবার তিনি এসেছেন। তো এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে। তাই এই জোট ধর্মটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী যে জোট ধর্ম তৈরি করে গিয়েছিলেন, যে সেটা দিয়েই বিজেপি কিন্তু গত 20 বছর, এবং শিবসেনা গত 2019 সালের নির্বাচনে যদি শিবসেনা বিজেপির সঙ্গে না থাকতো, তাহলে মহারাষ্ট্রে বিপর্যয় ঘটতে পারত। কিন্তু সেই শিবসেনাও শেষ পর্যন্ত সম্পর্কের অবনতি হয়, যে শিবসেনা পর্যন্ত এই জোট পুরনো এবং বিশ্বস্ত সঙ্গী হয়েও এই জোটটা ছাড়তে বাধ্য হয় আকালি দলও।
কৃষক আন্দোলন নিয়ে আকারে দিল। তো এই একটা এরকম একটা জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি কিভাবে একটা জোট সরকার পরিচালনা করেন সেটাই এখন দেখার বিষয়। আর নীতিশ কুমাররা যে দাবি দেওয়া করছেন, যেমন তেলুগু দেশম বলেছে তাদের স্পিকার পদ চাই, সমতা সমতা নীতিশ কুমার বলেছেন তার ভালো ভালো 4টা মন্ত্রক চাই। তো আছেই 4-5টা মন্ত্রক, এটা কতজনকে দেওয়া হবে? এই বিষয়গুলো প্রধানমন্ত্রী কিভাবে মীমাংসা করেন সেটা দেখার বিষয়। এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চার শেষ নেই। তবে এটা ঠিক যে এই 2004 সালের নির্বাচন যে রাস্তাতে ভারতীয় রাজনীতিকে এনেছে সেটা হলো কোয়ালিশনের রাজনীতি। এবং আপনারা যদি ভারতের ইতিহাস লক্ষ্য করেন, সংসদীয় রাজনীতির ইতিহাস, তাহলে দেখবেন কোয়ালিশন সরকার যখন একবার গঠন হয় তখন কিন্তু কয়েকবার এটা চলতে থাকে। এবং যে আমি বললাম প্রায় 20 বছর, প্রায় 20 বছর, মাফ করবেন, প্রায় 15 বছর চলেছিল কোয়ালিশন সরকার বিভিন্ন দলের। তো সেই জমানাতেই কি আবার ফিরে এলো, নাকি আগামী যদি কোনো নির্বাচন হয়? তাছাড়া এই লোকসভা কতদিন টিকবে এটা নিয়ে অনেকে মন্তব্য করছেন, আশঙ্কা করছেন। হয়তো 2026-এ আবার লোকসভা নির্বাচন হতে পারে, এমনও কথা সবাই বলছেন। যাই হোক, এটা একটা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে আবার কোয়ালিশন জমানা ফিরে এলো। এটা কতটুকু ভারতের রাজনীতির ক্ষেত্রে এটা কতটুকু শুভ বা অশুভ হবে সেটাই বলছি না। তবে আমার ব্যক্তিগত অভিমত যে কোয়ালিশন সরকার থাকলে যত বড় দলই হন না কেন তারা একটা চাপের মধ্যে থাকে, ভারত জনগণের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করে। এই ক্ষেত্রে কোয়ালিশন সরকার অনেক দেশেই কাজ করছে ভালোভাবে। কোয়ালিশন সরকার থাকলে জোর করে নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো মানসিকতা থাকে না, অহংবোধ বা দাম্ভিকতা তৈরি হয় না তাদের। তো সেই অর্থে ভারতের রাজনীতি একটা নতুন কোয়ালিশন যুগের মধ্যে পড়েছে, এবং আগামীতে প্রভাব কতদূর কি হয় সেটাই দেখার বিষয়। নমস্কার।